নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। এখন ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বকা, তিরস্কার, প্রত্যক্ষ পরোক্ষভাবে সমালোচনা এসবের মরশুম চলছে। কোথাও ঘুম থেকে দেরি করে ওঠার জন্য নেত্রী বকা দিচ্ছেন, তো কোথাও পুরনো বন্ধুরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমালোচনা করছে বা তিরস্কার করছে। নরেন্দ্র মোদী তার সরকারের প্রথম দিন এবারের লোকসভা নির্বাচনের পরে সেদিনই নাগপুরের রেশমিবাগের ডক্টর হেডগেওয়ার স্মৃতি ভবন কমপ্লেক্সে মোহন ভাগবত যে বক্তব্য রেখেছেন আরএসএস কর্মীদের সামনে, সেখানে তিনি কিছু কথা বলেন বর্তমান সরকার, তার প্রশাসনিক পদ্ধতি বা যেভাবে ভোট পরিচালিত হয়েছে এবার লোকসভায় সেগুলো নিয়ে। যেগুলো শুনে বিরোধীদের মনে হয়েছে যে কোথাও গিয়ে এটা নরেন্দ্র মোদীরই সমালোচনা করা হয়েছে। তার বক্তব্যের নির্যাস অনেকটা এরকম ছিল যে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো নির্বাচন। এই নির্বাচনে দুটো পক্ষ রয়েছে, স্বাভাবিকভাবেই লড়াই হয় এবং এই লড়াইয়ে কেউ একজন এগিয়ে যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু তার মধ্যে কিছু মর্যাদা রক্ষা করা উচিত। মিথ্যা কথা বলা একদম উচিত নয়। সংসদে যাওয়ার জন্য প্রতিনিধি বেছে নিতে মানুষ ভোট দেন, আর তাদেরই আমরা দেশ চালানোর গুরুদায়িত্ব দিয়ে থাকি। তিনি তার সাথে আরো বলেছেন, নির্বাচনী লড়াইটা যুদ্ধ নয়। একে অপরের বিরুদ্ধে যেভাবে আলোচনা সমালোচনা করা হয়েছে এগুলি বিচার্য হওয়া উচিত নয়। আরএসএস কেও এর মধ্যে টেনে আনা হয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করে মিথ্যে অপপ্রচার চালানো হয়েছে, এগুলো ঠিক নয়। তিনি তারপরে যে কথাগুলো বলেছেন সেটা প্রায় সরাসরি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেই বলেছেন। রাজনৈতিক মহলে অনেকটা এরকমই বক্তব্য। তিনি বলেন যে প্রকৃত সেবক সেবা করাই তার মূল কর্তব্য। সে সর্বদা মর্যাদা রক্ষা করে চলে, তার মধ্যে কখনো অহংকার থাকা উচিত নয়। তিনি তারপর মণিপুর নিয়ে বলে, এটাও সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করেই, এটাও মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেন যে মণিপুর 10 বছর ধরে শান্ত ছিল, ওখানকার যে সংস্কৃতি রয়েছে রাইফেলের সংস্কৃতি সেটা বন্ধ হয়ে, কিন্তু হঠাৎ করে মণিপুর আবার জ্বলে উঠল। 1 বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে ওখানকার মানুষ। সংঘাতে বিধ্বস্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যটির কথা অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা উচিত। আর এগুলোই বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেয়। যদি বলেন যে নরেন্দ্র মোদী মিথ্যে কথা কি কি বলেছেন, তাহলে বলতে হয় যে ওই কংগ্রেসের ম্যানিফেস্টো বা ইস্তাহারে লেখা ছিল যে মঙ্গলসূত্র নিয়ে, হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র টেনে নিয়ে বা কেড়ে নিয়ে সেটা যারা বেশি সন্তান উৎপাদন করে বা বিশেষ একটি সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এটা পুরোপুরি মিথ্যে কথা ছিল। সব থেকে বড় মিথ্যা কথা তিনি তার নিজের সাথেই বলেছেন, নিজেকেই নিজে বলেছেন যে তিনি বায়োলজিক্যাল ভাবে তার জন্ম হয়নি বা জৈবিক প্রক্রিয়া তার জন্ম হয়নি, এটা তার সব থেকে বড় মিথ্যে কথা ছিল। তারপর কোথাও কোনো বিরোধী দল বলেনি যে রাম মন্দিরে বাবরি তালা লাগানো হবে, সেটা তিনি বলেছেন। তো এরকম অসংখ্য মিথ্যে তিনি বলেছেন। আর তার সাথে যদি তার অহংকারের কথা বলা হয়, তাহলে লোকসভায় দাঁড়িয়ে আপকি বার 400 পার, 370টা বিজেপি এবং এনডিএ সর্বমোট সব সিট মিলে 400 পেরিয়ে যাবে, এটা বলা তার অহংকার। বিজেপি এনডিএ এর কথা না বলে, সরকারের নীতির কথা না বলে, সরকারের অনুদানের কথা না বলে মোদি কি গ্যারান্টি বলা, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি থাকলেই সব হয়ে যাবে, মোদিরই 56 ইঞ্চির বুক, এই যে গল্পগুলো, মোদি চৌকিদার, এগুলো কোথাও গিয়ে বিজেপিকেই সামনে রাখেনি, এনডিএ তো পরের ব্যাপার। তো এগুলো তার অহংকারী কথাবার্তার মধ্যে পড়ে। এগুলো গেল। এবার মণিপুর নিয়ে যখন মোহন ভাগবত এগুলো বলছেন, তাহলে এগুলো নিয়ে আরো বিশেষ কিছু কথা আছে, সেগুলো আমি পরে আসছি। দেখুন, মোহন ভাগবতের এই জায়গাটা বাদ দিলে তার আগের যদি আপনারা বক্তব্যগুলো শুনে থাকেন বা ধরে থাকেন, তাহলে দেখবেন তিনি মুরাদাবাদে একবার 2020 সালে বলেছিল যে ভারতবর্ষের 130 কোটি মানুষই হচ্ছে হিন্দু, এটা তিনি বলেছেন। তিনি 2022 সালে হরিদ্বারে বলেছিলেন ভারত নিশ্চয়ই অহিংসার কথা বলবে, কিন্তু তার হাতে একটি লাঠি থাকবে, সেই লাঠিটা শক্তিশালী হবে এবং আমাদের আরো শক্তিশালী হতে হবে, কারণ এই দুনিয়া কেবল এখন ক্ষমতাই বোঝে। তিনি তারপর আরো বলেছেন যে যারা 1000 বছর ধরে হিন্দুদের বিনাশ করতে চাইছেন, আজ তারাই গোটা বিশ্বে নিজেদের মধ্যে লড়াই করছে। হিন্দুর মঙ্গল হলেই দেশের মঙ্গল হবে। এই কথাগুলো মোহন ভাগবত এর আগে বলেছে। আর মণিপুর নিয়ে যেটা বললাম, মণিপুর নিয়ে যখন তিনি এই কথাগুলো বলছেন যে 10 বছর ধরে ওখানে শান্ত ছিল, তারপর আবার হিংসার সংস্কৃতি ফিরে এসছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে এটা নিয়ে আলোচনা করা উচিত, 1 বছর ধরে ওখানকার মানুষরা ভীষণ অসহায় এবং অত্যাচারিত হচ্ছে, এটা যতটা ঠিক। আবার এই মানুষটি মহিলাদের বিষয়ে, আমি কেন মহিলাদের বলছি, যে এই মণিপুরের দুটো অসহায় মহিলা যারা পুলিশের কাছে সহায়তা চেয়েছিল, তারপর পুলিশ পালিয়ে গেছে তাদেরকে ছেড়ে এবং তাদেরকে নগ্নভাবে প্যারেড করানো হয়েছিল, গোটা ভারতবর্ষ এটা দেখে শিউরে উঠেছিল। সেখানে এই বিষয়গুলো যখন হয়েছে, তখন এই মোহন ভাগবত আসামের শিলচরে একবার বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের বিষয়ে বলেছিলেন
যে শহরে পশ্চিমী সংস্কৃতির জন্য ধর্ষণটা বেশি হয় গ্রামের তুলনায়। এটা ছিল বক্তব্যের নির্যাস এবং পরবর্তীতে পরিসংখ্যানে দেখা গেছে যে দরিদ্র, দলিত এবং উপজাতি মহিলারাই বেশি অত্যাচারিত হয়। তাই তার যে আলোচনা, তার যে পরিপ্রেক্ষিত, আপনি দেখবেন নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের মধ্যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা বা চিন্তা ভাবনা যেখান থেকে তারা দুজনেই উঠে এসছে, সেখানে কোনো পার্থক্য নেই। তাহলে বর্তমানে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে। ধরুন একজন একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অপরজন সেই প্রতিষ্ঠানের আরেকটি শাখার প্রিন্সিপাল। এবার এই প্রিন্সিপালের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের নাম আরো চারিদিকে ছড়িয়ে দেওয়া, সেখানে আরো উঁচুতে নিয়ে যাওয়া। তো একজন তাই করছে। আর একজন কি করছে যে ওই প্রতিষ্ঠানের যে শাখাটা রয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের নামের সাইনবোর্ডটার উপরে নিজের নাম লিখে দিয়ে নিজের নামকে প্রচার করে যাচ্ছে। এবার কোনো কারণে যখন সমস্যা হলো তখন মূল প্রতিষ্ঠান যে রয়েছে বা সেখানকার প্রিন্সিপাল সাংবাদিক সম্মেলন করে বলে দিল অমুক ঘটনার জন্য আমাদের সংগঠন বা আমাদের প্রতিষ্ঠান কোনোভাবেই দায়ী নয়। আর এটা বলতে হচ্ছে তার কারণ যখন ওই শাখা প্রতিষ্ঠানটা ফুটকারে সবকিছু উড়িয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না, কে কি জিজ্ঞেস করছে, কে কি বলছে সে ভাবছেই না, বা মূল প্রতিষ্ঠান কি ভাবছে সেটা নিয়েও তার মাথা ঘামানোর ব্যাপার নেই, সে নিজের মতো করে সবকিছু করতে চাইছে এবং করছেও। তখন প্রতিষ্ঠানের বাকি যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে গুঞ্জন শুরু হচ্ছে। তারাও আস্তে আস্তে বিভিন্ন প্রশ্ন নিয়ে মাথাচাড়া দিচ্ছে, যেটা প্রতিষ্ঠানের ভবিষ্যতের পক্ষে খুব একটা সুখকর বা ভালো বিজ্ঞাপন নয়। আর এর জন্যই প্রতিষ্ঠান এবার প্রশ্ন তোলা শুরু করেছে। এটা বলার মাধ্যমে অন্যদের বার্তা দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়। আরো যেটা বলা হচ্ছে সেটা আরো একটি যেটা মানে বোঝায় সেটা হচ্ছে পুরনো যে জমি আছে সেটাকে পুনরুদ্ধার করতে হবে। মোদি কি গ্যারান্টি বলে গুজরাট লবি কাজ করবে, দুজন তিনজন কাজ করবে, বাকিরা ঘরে বসে থাকবে, বাকিরা পিছনের সারিতে চলে যাবে এবং কন্ট্রোল নিজের হাতে থাকবে না, সেটা যাতে না হয়, পুরনো জমি যাতে আবার পুনরুদ্ধার করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। এমন একটা ভাব করা যে আমরা এখন গণতন্ত্রমুখী, আমরা যেগুলো বলছি সেগুলোই ঠিক, এগুলোই সংঘের কথা, মূল কথা, এবং মোদি যেগুলো এতদিন থেকে বলেছে এগুলো মোদির কথা, সংঘের সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে একটা বাতাবরণ রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি করে দেওয়া যেখান থেকে বলা হবে মোদি আর আগের মতো নেই, বুঝলি, মানুষ নিজেদের মধ্যে এভাবে আলোচনা করবে। সংঘ ঠিকই ছিল, মোদি আগের মতো নেই। এবং তার জন্য পরবর্তীতে 5 বছর আরো একটি সিস্টেমকে মানুষের মধ্যে অ্যাডপ্ট করিয়ে দেওয়া, যে মোদি যতই নিজে 2047-এর গল্প বলুক, এর পরের 5 বছর আর মোদিকে দিয়ে চলবে না, রাজ পুরোপুরি সংগঠনের হাতে নিয়ে নাও। বেসিক্যালি এই পয়েন্টগুলোর উপর দাঁড়িয়েই ওই সমালোচনাটা করা। তাহলে বুঝুন, যেই মোহন ভাগবত যেদিন রাম মন্দিরে উদ্বোধন হলো সেদিন গিয়ে বলছে নরেন্দ্র মোদী একজন কঠোর তপস্বী, তিনি তাকে যতদূর জানেন বা চেনেন, তিনি ভীষণ শৃঙ্খলা পরায়ণ একজন মানুষ, তিনি ভীষণ ব্রত পালন করেন এবং কঠোর নিয়মের মধ্যে দিয়ে সেই ব্রতগুলো সে পালন করে থাকে। সেই মানুষটা ভোটের পর কেন পাল্টে গেল? আসলে প্রতিষ্ঠানের বাইরে গিয়ে প্রতিষ্ঠানকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে বা তাকে পাত্তা দেওয়া হচ্ছে না এবং বাকিরা যখন সমস্যা তৈরি করতে পারে বা প্রশ্ন তুলতে পারে, তাহলে আমরা কি, আমরা কেন প্রতিষ্ঠানের মধ্যে থাকবো, সেই জায়গাটা দমিয়ে দেওয়ার জন্যই এই কাজটা করা হলো। এই বিষয়টা আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে আজকের একটি বহুল প্রচারিত দৈনিকে লেখা হয়েছে যে আরএসএস এর যে মুখপত্র রয়েছে, অর্গানাইজার, সেখানে আরএসএস এরই একজন পুরনো কর্মী, বা বলতে পারেন সে পুরনো দিন থেকে এখনো কর্মী বা কাজ করে চলছে, তিনি বলেছেন যে বিজেপির অতিরিক্ত ইগো কেন্দ্রিক নেতৃত্ব মনে করে তারাই শুধু রাজনীতি বোঝে। আরএসএস এর কর্মীরা বোধহয় নিছক গ্রাম্য ভার, দলের প্রতি নিবেদিত প্রাণ কর্মীদের গুরুত্বহীন করে রাখা হয়েছে। বাড়তি নির্ভরতা দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক এবং সেলফি কেন্দ্রিক কর্মীদের ওপর, এটাই প্রবল ক্ষতি করেছে বিজেপি। তার আগেও এই মুখপত্রে অনেকবার সমালোচনা করা হয়েছে বিজেপিকে নিয়ে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিজেপি যদি ভেবে থাকে আরএসএস কেবল ফিল্ড ওয়ার্কার, তাহলে তারা ভুল করছে। আরএসএস কোনো কোনো অর্গানাইজেশন, তার কোনো কর্মী নয়, সংঘ বাদে, তারা নিজেরা বাদে কোনো অর্গানাইজেশনের অধীনে তারা কর্মী নয়। ভাবতে পারছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যারা এতদিন পর্যন্ত দুরন্ত ফর্মে ছিল, তাদেরকে নিয়ে আরএসএস এর বা সংঘের যে মুখপত্র, অর্গানাইজার বা যে পত্রিকা রয়েছে সেখানে লেখা হচ্ছে, মোহন ভাগবত সমালোচনা করে বসছে। আজকের দিনে এটা দুদিন আগে হলেও সম্ভব ছিল? এতক্ষণে দেশদ্রোহী বলে কোথাও ঢুকিয়ে দেওয়া হতো, সিদ্দিকি কাপ্পানের মতো অবস্থা হতো।
বা বলা হতো পাকিস্তানে চলে যেতে। এটাই গণতন্ত্রের মজা। যাই হোক, আপনাদের এই মতামত কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।